কিন্তু সেটা কিভাবে হবে? উনি তো নতুন এসেছেন এখানে। আর তার থেকে বড় কথা, উনি শিশির হলে উনি নিজের ফ্যামিলিতে না গিয়ে কেন অন্য ফ্যামিলিতে থাকছে? আর আরিয়ান স্যার আগে সিলেটে ছিলেন, এখানে জয়েন করার 2 দিন আগে এই শহরে এসেছেন। উনি শিশির কিভাবে হবেন? এই সব কিছুর জন্যই তো মানতে পারছি না। আবার মন বলে উনি শিশির না হলে। তুমি ভাবো, সেই তেজ, সেই রাগ, সেই একই তাকানো কিভাবে কারো এক হতে পারে? আমার মাথায় আসছে না কিছু। তুমি বেকার চিন্তা করছো, এগুলো নিয়ে চিন্তা করো না। চলো যাও যাক। চলো তাহলে। সুব্রতা বাসায় এসে শিশিরের রুমে আসলো। সুব্রতা রোজ গুছিয়ে রাখে রুমটা। আজ বড্ড বেশি মনে পড়ছে শিশিরকে। সুব্রতা শিশিরের ছবির সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, তুমি প্রেম বিরহ দিয়েছিলে, আমি সাদরে গ্রহণ করেছিলাম। তুমি শূন্যতায় পুড়িয়েছিলে, আমি তাতেই পুড়ে জ্বলে গিয়েছিলাম। তুমি চোখের জলে ভেজাতে চেয়েছিলে, আমি আজও ভিজে যাচ্ছি সেই জলে। তুমি হৃদয়ের স্পন্দন বন্ধ করে দিয়েছিলে, আমি সেই হৃদয়ের স্পন্দন আজও অনুভব করছি। সুব্রতা শিশিরের ছবিটা ছুঁয়ে দিচ্ছে। সুব্রতা এক কঠিন শূন্যতা অনুভব করছে। সুব্রতা অনুভব করছে সে যে কতটা ভালোবেসে ফেলেছে শিশিরকে। তাই তো অনুভব করছে এই হৃদয়ের স্পন্দন। সাবিনা বেগম রুমে বসে আছেন। মহুয়ার বিয়ের পাশাপাশি সুব্রতার বিয়ের কথা ভাবছেন তিনি। কিন্তু সুব্রতাকে বলার সাহস সে পাচ্ছে না। শখ ছিল নিজের ছেলের বউ করার, কিন্তু হায় ভাগ্যের কি পরিহাস, আজ ছেলেটা নেই বলে অন্যের ঘরে পাঠাতে হবে মেয়েটাকে। সাবিনা ভেবে নিয়েছেন সুব্রতার সাথে কথা বলবেন তিনি। একটা চেয়ারে বসে আছেন একজন লোক, হাতে তার একটা ছবি। ছবিটা দেখেছেন আর শয়তানি হাসি দিচ্ছেন তিনি। ছবিটার দিকে তাকিয়ে বলতে থাকে, অনেক দিনের শখ আমার পূরণ হয়েছে। যেভাবে তোর বাবা মারা গেল, সেই একই কারণে তুই সেভাবে মরলি। আমার পথে আর কোনো বাধা নেই। ইস ইস, ভাবতেই কষ্ট লাগছে তোর মা বোন আর সুব্রতার জন্য। এবার কে বাঁচাবে তোর বোন আর সুব্রতাকে? বস। কারো ডাকে পেছনে ফিরে লোকটা। তার এক চেলা দাঁড়ানো তার সামনে। বল। বস, থানায় এক নতুন অফিসার এসেছে, আরিয়ান মাহমুদ। এসে হারিয়ে যাওয়া মেয়েগুলোর ইনভেস্টিগেশন শুরু করেছে। আমাদের যে 2টা লোক আছে ওখানে পুলিশ সেজে আছে, তারা জানালো আজকে। শোন, আগে ফিরোজদের জেল থেকে ছাড়াতে হবে, তারপর ওই অফিসারকে দেখছি। আর এখন খুঁজে কি লাভ? মেয়েগুলোকে পাচার করা শেষ। তোরা আগামীকাল জেলে হানা দে, ফিরোজকে বের করতে হবে। ঠিক আছে বস। আরিয়ান নিজের রুমে বসে আছে। হারিয়ে যাওয়া মেয়েটাকে এখনও খুঁজে পায়নি তারা। কোনো হদিস মেলেনি মেয়েটার। তার মধ্যে আরও 4টা নতুন মেয়ের নিখোঁজ রিপোর্ট এসেছে। আরিয়ান বুঝতে পারছে না কি করবে। আরিয়ান চুপ করে বসে আছে। ফিরোজরা যদি জেলেই আটকে থাকে, তবে এই নতুন মেয়ে চুরি করা ধান্দাবাজ এলো কারা? আরিয়ান খুব চিন্তায় পড়ে গেছে। মেহেদিকে কল করে রুমে ডাকলো সে। স্যার ডেকেছেন? হ্যাঁ আসো, ভিতরে আসো। জি স্যার, বলুন। আচ্ছা মেহেদি, আমাকে আপনাদের আগের আইজির ফাইলটা একটু খুঁজে দিন তো। ওই কেসের সাথে এই কেসের কোনো সম্পর্ক আছে কিনা দেখব। আমাকে আপনি একদিন সময় দিন স্যার, আমি ফাইল ডেটাবেস থেকে ফাইল বের করে আপনাকে দিব। আচ্ছা, এখন আপনি যান। আচ্ছা স্যার। আরিয়ান হেলান দিয়ে বসে পড়ল। ফোন অন করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, তোমার ছোঁয়া পেতে মন বড্ড যাচ্ছে। ভোরের প্রথম প্রহরের প্রহলিকা তুমি আমার, রজনীর চন্দ্রের উপমা হয়ে আছো তুমি। এই মনের চিলেকোঠায় নাম যে লেখা আছে শুধুই তোমার, হে প্রাণ প্রেয়সী। সুব্রতার বিয়ের কথা চলছে। সুব্রতা চুপচাপ বিয়েতে মত দিয়ে দিয়েছে। একজন মায়ের অনুরোধ সে কী করে ফেলবে? তার বিপদে তারা যে তাকে অনেক সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, সেই মানুষটার কথা ফেলবে কি করে সে? সাবিনার অনুরোধ রাখতেই চুপ করে রাজি হয়ে গেছে সে বিয়েতে। 4 দিন আগের রাতের কথা। সুব্রতা সাবিনা বেগমের রুমে তাকে খাইয়ে মেডিসিন দিতে এসেছিল। সব কিছু গুছিয়ে সুব্রতা চলে যেতে নিলে সাবিনা তাকে ডাক দেয়। সুব্রতা শোন। হ্যাঁ মামনি, বলো। এদিকে আমার কাছে এসে বস। সুব্রতা সাবিনার কাছে গিয়ে বসল। সাবিনা সুব্রতার হাতটা নিজের হাতের ভিতরে নিয়ে বলল, সুব্রতা, আমি যদি তোর কাছে কিছু চাই, তুই কি আমাকে ফিরিয়ে দিবি মা? তোমাকে ফিরিয়ে দেওয়ার কোনো সাধ্য আমার নেই মামনি, আর না আছে সে সাহস। তুমি যা চাও আমি তাই তোমায় দেব। দরকার হলে নিজের জীবনটাও দিয়ে দিব। জীবন নয় রে,
একটা নতুন জীবনের শুরু চাইছি আমি। মানে? শুভ্রতা, আমি তোর বিয়ে দিতে চাইছি। তোর এখন বিয়ের বয়স হয়েছে, জানি না কবে আল্লাহ আমাকে ডাক দেন, তাই তার আগেই আমি তোর আর মহুয়ার বিয়েটা দেখে যেতে চাই। তুই রাজি হয়ে যা মা। সুব্রতা সাবিনার কথা শুনে চুপ হয়ে যায়। সে কি বলবে সে জানে না, তবুও সে একটু সময় চেয়ে নেয়। সাবিনাকে শুইয়ে দিয়ে সুব্রতা শিশিরের রুমে আসে। শিশিরের ছবির সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। ছবিটায় হাত রেখে বলতে লাগলো, আমাকে মাফ করে দেবেন, আমি মামুনির কথা ফেলতে পারবো না। মামুনি অনেক আশা করে আমার কাছে আমার কাছে চেয়েছেন বিয়েতে রাজি হবার জন্য। আপনি যেমন আমার বিপদে আমার পাশে ছিলেন, তেমনি মামুনিও আমার পাশে ছিল। এ বাড়িতে আমাকে চাপাকে আশ্রয় দিয়েছিল, তার এই সামান্য চাওয়া আমি ফেলতে পারবো না। নিজের ভালোবাসাকে বুকে চাপা দিয়ে আমি এই বিয়েটা করব, শুধু মামুনিকে খুশি করতে। আমাকে মাফ করে দিন। সুব্রতা কথাগুলো বলে বেরিয়ে আসে শিশিরের রুম থেকে। হ্যাঁ, সে রাজি এই বিয়েতে। সে তার মামনির জন্য এই বিয়েটা করবে, খুশি করবে তার মামনিকে। পরের দিন সকালেই সুব্রতা সাবিনাকে জানিয়ে দেয় সে রাজি। সাবিনা এটা শুনে খুব খুশি হয়। পাত্র তার আগে থেকেই পছন্দ ছিল, তাই আর দেরি না করে পাত্রের মা বাবাকে ডাকান তিনি। বর্তমানে আজকে দেখতে আসছে সুব্রতাকে পাত্রের মা বাবা। সুব্রতাকে মহুয়া একটা গোলাপি কালারের শাড়ি পরায়, মুখে একদম নর্মাল একটু সাজ, হাতে দুটো চিকন চুড়ি পরিয়ে দেয়। পাত্রের মা বাবা চলে এসেছেন। সাবিনাকে হুইল চেয়ারে করে চাপা নিয়ে আসে। সার্ভেন্টস তাদের বসার জায়গা দেয়। সাবিনা তাদের সাথে কথা বলতে শুরু করেন। চাপা নাস্তা পানি নিয়ে আসে। কিছুক্ষণ পর মহুয়া সুব্রতাকে নিয়ে আসে ড্রয়িং রুমে। সুব্রতাকে ছেলের মা বাবা সামনের সোফায় বসায়। সুব্রতা বসে দুইজনকেই সালাম দেয়। পাত্রের মা, মাশাআল্লাহ, তোমার নাম কি মা? জি, নওশিন আহমেদ সুব্রতা। বেশ, তুমি কিসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা, আমি আরিয়ানের মা, আর উনি আরিয়ানের বাবা। যার সাথে তোমার বিয়ে হচ্ছে সে হলো আমাদের ছেলে আরিয়ান মাহমুদ। আরিয়ান তোমাকে আগে দেখেছে, তাই আর দেখতে আসেনি। ওর পছন্দই আমি তোমাকে দেখতে আসলাম। আমাদেরও তোমাকে অনেক ভালো লেগেছে। আমরা এই বিয়েতে রাজি। ভাবি, আপনার কোনো আপত্তি নেই তো? না ভাবি, আমার কোনো আপত্তি নেই। সত্যি বলতে আমি তো ভাবতেই পারিনি আমার ছেলের মতন দেখতে আপনার ছেলেও হবে। আমি আরিয়ানের মাঝে আমার শিশিরকে দেখি। আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে। তবে ভাবি, আমার সুব্রতার গায়ের রং কালো বলে সবাই ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনারা ওকে সেরকম করিয়েন না, আমার অনুরোধ এটা। সি ভাবি, কি বলছেন এসব? আমরা মানুষ, অমানুষ নয়। গায়ের রং কোনো ভ্যালু রাখে না। যেটা ভ্যালু রাখে তা হলো এই মানুষের মন। মানুষ কত সুন্দর হোক দেখবেন, মানুষ যত সুন্দর হোক দেখবেন অনেক সুন্দর মানুষের মনটা কত কালো, আবার কত কালো মানুষের মন কত সাদা। শুধু গায়ের রং দিয়ে মানুষ বিচার করা উচিত না। আমরা সুব্রতাকে পছন্দ করেছি কারণ আমরা জানি সুব্রতা কত ভালো মনের মেয়ে। আর আমার আরিয়ান ওর কালো রং দেখেই ওকে পছন্দ করেছে। তাহলে ভাবি, আগামীকাল শুক্রবার শুভ কাজটা সেরে ফেলি। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভাবি। এই চাপা, যা মিষ্টি নিয়ে আয়, মিষ্টি মুখ করি। এরপর সবাই মিষ্টি মুখ করল। সুব্রতাকে একটা আংটি পরিয়ে দিয়ে গেলেন আরিয়ানের মা। সুব্রতা এখনো চুপচাপ বসে আছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। আরিয়ান মানে সেই লোকটা যাকে ও সেদিন রাস্তায় দেখেছিল, যে ওকে বাঁচিয়েছিল, তার সাথেই ওর বিয়ে ঠিক হয়েছে। সব থেকে আজব এই লোকটা একদম শিশিরের মতো দেখতে। আচ্ছা, সুব্রতার অবচেতন মন যা ভাবছে তা কি হতে পারে? আরিয়ান কি শিশির হতে পারে? আরিয়ান আর মেহেদি বসে আছে একসাথে ধাবায়, দুজনেই চা খাচ্ছে। মেহেদি মুচকি মুচকি হাসছে দেখে আরিয়ান তাকে বলে, কি ব্যাপার, হাসছো কেন? না মানে এমনি স্যার। এমনি তো পাগলেরা হাসে, তুমি পাগল হলে কবে? ওই মা, না পাগল না, আসলে স্যার ভাবছি আপনার বুদ্ধির সাথে কেউ পারবে না। কিভাবে নিজেকে মৃত বানিয়ে আবার আরিয়ান হয়ে ফিরে আসলেন, আবার এখন কিভাবে সুব্রতা ম্যামকে বিয়ে করছেন। সত্যি স্যার, আপনার বুদ্ধির জবাব নেই। আরিয়ান মেহেদির কথা শুনে হালকা হাসলো, তারপর চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো। মানুষ যখন ভালোবাসে তখন তার ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য সব করতে পারে। আমি আমার শরৎ সুব্রতাকে অনেক ভালোবাসি, কিন্তু চাইলেই তার সামনে যেতে পারবো না, কারণ আমার শত্রুরা ওত পেতে বসে আছে আমার পরিবারের ক্ষতি করার জন্য। আমি চাই না আমার একটা ভুল পদক্ষেপ মা, মহুয়া, সুব্রতা, চাপার জীবনে বিপদ আনুক।
শুভ্রতাকে বিয়ে করছি একান্ত ওকে নিজের কাছে রাখার জন্য। আমি জানি ইতিমধ্যে তারা জেনে গেছে আমি যে নিউ অফিসার হয়ে এখানে আসছি, তাই আমাকে তারা দেখার আগে শুভ্রতাকে নিজের কাছে আনতে চাচ্ছি। মা মহুয়া চাপার জন্য আমি অনেক কড়া গার্ডের ব্যবস্থা করে রেখেছি, কিন্তু শুভ্রতাকে নিয়ে রিস্ক নিতে চাই না। তবে মেহেদি, আমার চোখ কান আরও খোলা রাখতে হবে। জি স্যার, কিন্তু স্যার আপনি মিস্টার ইকবালকে সত্যি কথা জানাবেন কিভাবে যে তার আসল ছেলে আরিয়ান? জানি এটা শোনার পর তারা অনেক ভেঙে পড়বে, কিন্তু আপাতত জানাবো না। একজন মা তার সন্তানকে কাছে পেয়ে অনেক খুশি। তার খুশিটা এত তাড়াতাড়ি কেড়ে নিতে চাই না। আমার এখন অনেক কাজ বাকি আছে। আসল আরিয়ানকে খোঁজা, আমার বাবার হত্যাকারীকে খোঁজা, এর জন্যই তো আমার এই রূপ। কিন্তু স্যার একটা কথা আমার মাথায় আসে না, মানে আসল আরিয়ান আর আপনার চেহারা একই করে হলো, মানে এটা একটা ম্যাজিক না? আমাদের চেহারা এক, কারণ আসল আরিয়ান আমার নিজের আপন ভাই। হ্যাঁ। কি বলছেন স্যার? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আস্তে আস্তে সব জানতে পারবা। এখন চলো থানায় যাওয়া যাক। রাতে শুভ্রতা বসে আছে বারান্দায়। আকাশে একটা গোল থালার মতো চাঁদ উঠেছে। শুভ্রতা চাঁদটাকে দেখছে বসে বসে। তখন ওর ফোনে কল আসলো। শুভ্রতা ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার থেকে কল। শুভ্রতা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আরিয়ান বলে উঠল, আসসালামু আলাইকুম। শুভ্রতা চমকে যায় কণ্ঠটা শুনে, তবুও নিজেকে সামলে সালামের উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি আরিয়ান মাহমুদ। আমার মা আজকে আপনাদের বাসায় এসেছিল বিয়ের কথা ফাইনাল করতে। শুভ্রতা বুঝতে পারলো এবার এটা আরিয়ান। তার অবচেতন মন বারবার এই আরিয়ানের মাঝে শিশিরকে খোঁজে, তাই তো সে চমকে যায় বারবার। শুভ্রতা আস্তে করে উত্তর দেয়, জি, চিনতে পেরেছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। কি করছেন? জি, কিছু না। আপনার এই বিয়েতে অমত আছে কি? জি না, আমার কোনো অমত নেই। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আরিয়ান কল রেখে নিজেই নিজেকে বকতে লাগলো, শালা শিশির, তুই কি বলতো? আরে নিজের বউয়ের সাথে এখনই কথা বলতে লজ্জা পাচ্ছিস? তাহলে সামনে সংসার করবি কিভাবে? আর তার উপর তাকে তুই ভালোবাসিস। কই প্রেম আলাপ করবি তা না, দেখো কি হাই হ্যালো করে রেখে দিলি ফোন। না রে ভাই শিশির, তোর দ্বারা প্রেম হবে না। শিশির থেকেও হয়নি, আর আরিয়ান হয়েও হবে না। তবে তাতে কি, বিয়ে করে প্রেম করব। আরিয়ান নিজের মনে বিড়বিড় করতে লাগলো। আর এদিকে শুভ্রতা ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। কি আজব লোক রে বাবা, যাকে বিয়ে করছে তার ব্যাপারে কিছু জানতেও চাইল না, খালি হ্যালো হাই বলে রেখে দিল। কে জানি কোন পাথরের সাথে ঘর করতে যাচ্ছি। এক পাথরকে ভালোবেসেছিলাম, এখন আবার আরেক পাথরের সাথে ঘর করতে যাচ্ছি। ধুর ধুর, ভাল লাগে না, ধুর। পুরা জেল তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। এদিক সেদিক অফিসাররা সবাই দৌড়াদৌড়ি করছে। কেউ কেউ ফোনে কথা বলছে আর তল্লাশি করছে। আরিয়ান, মেহেদি, মৌ, হাসানও সেখানে এসেছে। আরিয়ান জেলার সাহেবের কাছে গেল। কি হয়েছে জেলর সাহেব? আরিয়ান, ফিরোজকে কেউ জেল থেকে ভাগিয়ে নিয়ে গেছে। হোয়াট? এটা কিভাবে হলো? জানি না আরিয়ান, ভোরের দিকে জেলের দায়িত্বে থাকা অফিসার সবাইকে সকালে জানাতে গিয়ে দেখে ফিরোজের সেল খালে আর জেলের তালা ভাঙা। কেউ একজন ওকে বের করে নিয়ে গেছে। কিন্তু এত কড়া সিকিউরিটি থাকার পরেও এটা হলো কিভাবে? জানি না, বুঝতে পারছি না। আই এম সরি আরিয়ান, আমাদের আরও সিকিউরিটি হওয়া দরকার ছিল। আপনি বুঝতে পারছেন না ফিরোজ কত বড় অপরাধী। ওর বাইরে থাকা মানে কোনো মেয়ে এখন সেফ নেই। ও গড, এখন কি করে ওকে খুঁজে বের করব আমরা? আচ্ছা, জেলের সিসিটিভি ক্যামেরা চেক করেছেন আপনারা? হ্যাঁ করেছি, কিন্তু কেউ সিসিটিভি ফুটেজ কেটে দিয়েছে। কাল রাতে কোনো ফুটেজই নেই। সকালে ফুটেজ আসে আমাদের তল্লাশি থেকে। তার মানে কাল রাতে কেউ ফিরোজকে বের করে নিয়ে গেছে আর সিসিটিভি ক্যামেরার ফুটেজ নষ্ট করে দিয়েছে। হ্যাঁ রাইট, কিন্তু এখন ওকে কিভাবে খুঁজে বের করবো আমরা? শোনো, সব জায়গায় চেকপোস্ট লাগিয়ে দাও, সব থানায় ওর ছবি পাঠিয়ে দাও। যে কেউ দেখা মাত্র যেন আমাদেরকে ইনফর্ম করে। আচ্ছা স্যার। আরিয়ানরা চলে যেতেই জেলার ফোন বের করে কাউকে কল দেয়। স্যার, কাজ হয়ে গেছে। আপনার কথা মতো আরিয়ানকে বলেছি যা বলার। গুড, তোমার পেমেন্ট পেয়ে যাবে একটু পর। জেলোর কল কেটে দিল। লোকটা কল রেখে ফোন হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলল,
ওই নিউ অফিসার ফিরোজকে কোনোদিন পাবে না। হ্যাঁ, একটা মশা এসেছে একটা বাজের পরিকল্পনা নষ্ট করতে। লোকটা একটা পৈশাসিক হাসি দিল। আরিয়ান সুব্রতাদের বাসায় কল করে দিয়েছে শুক্রবারের আগ পর্যন্ত যেন ওদের বাড়ি থেকে কেউ বের না হয়। যা শপিং সব আরিয়ান করে পাঠাবে। টিভিতে ব্রেকিং নিউজ করে দেওয়া হয়েছে, ফিরোজকে না পাওয়া পর্যন্ত কোনো মেয়ে যেন বাড়ি থেকে একা বের না হয়। আরিয়ানের মাথায় এখন চিন্তা ঢুকে গেছে, ফিরোজকে কে ছাড়িয়ে নিয়ে গেল। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। এর মধ্যে আরও 3 জন মেয়ে নিখোঁজ হয়েছে। এত সতর্কতার পরেও মেয়ে নিখোঁজ হচ্ছে। আজকে সুব্রতার বিয়ে, কাল ঘরোয়াভাবে হলুদ করেছে তারা। আজ 1 সপ্তাহ সুব্রতা নিজের মনের সাথে যুদ্ধ করে চলেছে। কোনোভাবে সে শিশিরকে মনে করতে চায় না, কিন্তু বেহায়া মন কি তা মানতে চায়? সুব্রতা শেষবারের মতো এসেছে শিশিরের রুমে। 1 সপ্তাহ সে এই রুমে আসেনি, কিন্তু আজ তো চলেই যাবে, তাই শেষবারের মতো এসেছে। সুব্রতা শিশিরের ছবির সামনে এসে দাঁড়ালো। চলে যাচ্ছি আজকে আমি, সারা জীবনের মতো আপনার থেকে অনেক দূরে। আর কোনোদিন আপনার এই রুমে আমার আসা হবে না, আর আপনার রুমে আপনার ছবি দেখা হবে না আমার, কারণ আমি যে আজ অন্য কারো ঘরণী হয়ে যাব। আজ আমাদের শেষ দেখা, চলে যাচ্ছি। সুব্রতা চোখের পানি মুছে রুমে চলে আসে। মহুয়া এসে ওকে সাজাতে লাগলো। বিকালে বিয়ে হবে ওদের। বিকালের দিকে আরিয়ানরা আসলো। যে কেউ প্রথম দেখায় আরিয়ানকে শিশির ভাববে। সাবিনা, মহুয়া সেরকম ভেবে ফেলেছিলেন, কিন্তু পরে মনে পড়ে তাদের শিশির তো আর নেই। সাবিনা চোখের পানি এড়িয়ে আরিয়ানকে আপ্যায়ন করেন। কাজী চলে এসেছে। সুব্রতাকে নিয়ে আসা হলো। একটা লাল বেনারসি পরানো হয়েছে ওকে, সাথে গোল্ডের জুয়েলারি, খোপায় বেলি ফুল দেওয়া। আরিয়ান আর সুব্রতার মাঝে একটা নেটের পর্দা দেওয়া। এপারের মানুষটা ওপারের মানুষটাকে দেখতে পাচ্ছে। সুব্রতা ঘোমটা দেওয়া। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। প্রথম আরিয়ানের থেকে কাবিননামায় সাইন করালো আর কবুল বলালো। এখন সুব্রতার পালা। সুব্রতাকে কবুল বলতে বলা হয়েছে, কিন্তু সুব্রতা চুপ করে আছে। অনেকক্ষণ চুপ করে থেকে কবুল বলে দিল সে, তারপর সাইন করে দিল সেও। কবুল বলার পর সবাই আলহামদুলিল্লাহ বলল। সবাইকে খেজুর দিয়ে মিষ্টি মুখ করানো হলো। বউ বরের সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হলো। এখন আরিয়ান আর সুব্রতাকে একসাথে বসানো হলো। দুজনে 2টা আংটি দেওয়া হলো দুজনকে পরানোর জন্য। দুইজন দুইজনকে আংটি পরিয়ে দিল। আরিয়ানের মা এসে সুব্রতার হাতে 2টা মোটা গোলাপ বালা পরিয়ে দিলেন। সাবিনা এসে আরিয়ানকে একটা চেন দিলেন আর সুব্রতাকে একটা গলার হার পরিয়ে দিলেন। এবার সবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে এবার সুব্রতাকে বিদায় জানানো হবে। সুব্রতার বিয়ের কথা তার মামা বাড়িতে জানানো হয়েছিল, কিন্তু কেউ আসেনি। সুব্রতা সাবিনাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে। চাপা, মহুয়া সবাই কাঁদছে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর সুব্রতাকে গাড়িতে তোলা হলো। বিদায় নিয়ে যাচ্ছে সুব্রতা। চলে যাচ্ছে এই চিরচেনা বাড়িটা থেকে, চলে যাচ্ছে তার শিশিরকে রেখে আরিয়ানদের বাসায়। সুব্রতা এখনও ভালো করে আরিয়ানকে দেখেনি, আসলে দেখার ইচ্ছে হচ্ছিল না বলেই দেখেনি। আরিয়ানদের বাসায় এসে আরিয়ানের কাজিনরা সবাই ধরেছে আরিয়ানকে। নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে, এটা নাকি নিয়ম। বাধ্য হয়ে আরিয়ান সুব্রতাকে কোলে নিল। আরিয়ান মনে মনে খুশি হলেও বাহিরে তা প্রকাশ করল না। আর সুব্রতা আরিয়ানের কোলে উঠে এক আলাদা শিহরণ বয়ে যাচ্ছে তার, এক আলাদা অনুভূতি হচ্ছে তার। আরিয়ানের গলা জড়িয়ে ধরে রেখেছে সে। এবার একদম কাছে থেকে দেখছে, মনে হচ্ছে হুবাহুব শিশির, কিন্তু সেটা কিভাবে হবে? শিশির তো মারা গেছে, এটা তো আরিয়ান। আরিয়ান সুব্রতাকে নিয়ে একদম তাদের বাসর ঘরে এনে নামালো। এখানে কিছুটা রিচুয়াল শেষ করে আরিয়ানের থেকে মোটা টাকা নিয়ে আরিয়ানকে বাসর ঘরে ঢুকালো সবাই। সুব্রতার অনেক অস্বস্তি লাগছে। আরিয়ান সেটা বুঝতে পেরে বলে, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। সুব্রতা আরিয়ানের কথাগুলো শুনে লাকেজ থেকে একটা কলাপাতা রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে গেল। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। আরিয়ান নিজেও ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে 2টো জায়নামাজ আর একটা টুপি আর হিজাব আনলো। হিজাবটা সুব্রতার দিকে এগিয়ে দিল সে আর বলল, নতুন জীবনের শুরু আল্লাহর ইবাদত দিয়ে শুরু করব। চলো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। সুব্রতার আরিয়ানের কথাটা খুব ভালো লাগলো। দুইজনে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে আরিয়ান সুব্রতা দুজনে মোনাজাত করছে। আরিয়ান আল্লাহর দরবারে মোনাজাত করছে, ইয়া আল্লাহ, আজ থেকে আমার সুব্রতাকে আমার করে নিয়েছি। আল্লাহ, আমি যেন ওকে সবসময় আগলে রাখতে পারি সব বিপদ থেকে। ওর কোনো বিপদে যেন আমি ঢাল হয়ে দাঁড়াতে পারি। ওকে কোনো বিপদ ছোঁয়ার আগে তা যেন আমি রুখে দিতে পারি। হ্যাঁ আল্লাহ,
আপনি আপনার রহমত আমাদের উপর রেখেন, আমিন। সুব্রতা আল্লাহর নিকট নতুনভাবে সব শুরু করার জন্য শুক্রিয়া জানালো। তারপর দুজনে নামাজ শেষ করে উঠে দাঁড়ালো। সুব্রতা শুধু চেয়ে আছে আরিয়ানের দিকে। এটা কি আদৌ হয় একই চেহারার দুটো মানুষ? সুব্রতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান বাঁকা হেসে বলে, আমাকে এভাবে দেখার কিছু নেই। আই নো আই এম হ্যান্ডসাম বয়। আরিয়ানের কথা শুনে সুব্রতা লজ্জা পেল, তাই গাল ফুলিয়ে বলল, নিজের জিনিস দেখতে কোনো অন্যায় নেই, বুঝলেন? আর আপনি হাজবেন্ড, আর আপনি হ্যান্ডসাম, কে বলেছে হ্যাঁ এই কথা? আপনার থেকে ওই মোড়ের চায়ের দোকানের চাওয়ালাও বেশি সুন্দর। আপনার মতো পাথর মার্কাটা